লন্ডন শহরের লেডেনহল স্ট্রিট, একটা বড় হলঘর। কয়েকশো মানুষ সেখানে বসে হাত তুলে তুলে ভোট দিচ্ছে। না, এটা কোনো দেশের রাষ্ট্রীয় নির্বাচন নয়, এরা সবাই একটি কোম্পানির শেয়ার হোল্ডার, যাদের ভেতরে আছে ব্যবসায়ী, উকিল, জাহাজের মালিক, শ্রমিক থেকে শুরু করে পাড়ার দোকানদার এবং বৃদ্ধ নারী পুরুষ। তারা ভোট দিয়ে ঠিক করতেছে এবছর কোম্পানির লাভের কত টাকা ঢুকবে তাদের পকেটে। আর ঠিক ওই একই মুহূর্তে লন্ডন থেকে ৮,০০০ কিলোমিটার দূরে বাংলার এক গ্রামে ওই কোম্পানিরই একজন কর্মচারী খাজনা তুলে হিসাব লিখতেছে। আরেকটু দূরে ওই একই কোম্পানির পতাকার নিচে প্যারেড করতেছে কয়েক হাজার ভাড়াটে সৈন্য। একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন, লন্ডনে এই কোম্পানিটা স্রেফ একটা পিওর কোম্পানি, যাদের আছে শেয়ার হোল্ডার, আছে বোর্ড অফ ডিরেক্টরস, আছে ডিভিডেন্ড বা লাভের ভাগাভাগি। কিন্তু একই সময়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সেই একই কোম্পানি ট্যাক্স তোলে, বিচার করে, চুক্তি সই করে, আবার রীতিমতো যুদ্ধও ঘোষণা করে। আমরা সবাই ছোটবেলা পলাশি যুদ্ধের গল্প পড়ছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম আমরা সবাই জানি, কিন্তু একটা প্রশ্ন আমরা হয়তো সেভাবে করি না, সেটা হলো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জিনিসটা আসলে কি। ৮-১০টা সাধারণ কোম্পানির মতো যে না, সেটা সবাই বোঝে। একটা কোম্পানি যে ব্যবসা করে, আবার তার সৈন্যবাহিনীও আছে, আবার সে দেশ দখলও করে, সরকারও চালাতে পারে। বাহ, তো কে ছিল এর মাথা? সিদ্ধান্ত নিত কে? আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের পেটের ভেতর থেকে গোটা একটা রাষ্ট্রীয় কাঠামো গজিয়ে উঠল কিভাবে? আজ আমরা কোনো যুদ্ধের গল্প বলবো না, আজ আমরা এই কোম্পানির মেকানিজমটা খুলে দেখব, একদম স্ক্রু বাই স্ক্রু। আর গল্পের মাঝখানে আপনি এমন একটা চরিত্রকে দেখবেন যে মাত্র 18 বছর বয়সে সামান্য কেরানির চাকরি নিয়ে জাহাজে উঠেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে। তার নাম রবার্ট ক্লাইভ। তার এই সিঁড়ি বেয়ে কোম্পানির উপরে ওঠা দেখলেই আপনি বুঝে যাবেন এই কোম্পানিটা ভেতর থেকে ঠিক কেমন ছিল। আজকের ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ সামনের দিনগুলোতে কর্পোরেশন উইল রুল দ্য ওয়ার্ল্ড। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোম্পানি দেখবেন আবার ঘুরে ফিরে আসবে। তো চলুন আজকের গল্প শুরু করি 1600 সালের ইংল্যান্ড থেকে। গল্পে ঢোকার আগে প্রথমে একটা শব্দ ক্লিয়ার করি, কারণ এই শব্দটি না বুঝলে সব কিছুই আপনার মাথার উপর দিয়ে যাবে। শব্দটা হলো রয়্যাল চার্টার বা রাজকীয় ফরমান। জিনিসটা খুবই সহজ। ধরুন আপনি এবং আপনার কয়েকজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করলেন, তেল গ্যাস আমদানির ব্যবসা। অর্থাৎ আপনার কোম্পানি বিদেশ থেকে তেল গ্যাস কিনে দেশের বাজারে বিক্রি করবে। সরকারের সাথে আপনার খুব ভালো কানেকশন আছে। সরকার একটা কাগজে সিল মেরে লিখে দিল, আজ থেকে এই দেশে তেল গ্যাস আমদানির ব্যবসা শুধু এরাই করবে, দেশের আর কেউ এই ব্যবসা করতে পারবে না। ব্যাস, ওই সিল মারা কাগজটাই একটা সনদ বা সার্টিফিকেট, সোজা বাংলায় সরকারি অনুমতিপত্র। আর এই কাগজে যে জিনিসটি আপনাকে দেয়া হলো সেটার নাম একচেটিয়া অধিকার বা মোনোপলি। তাহলে এখন দেশে তেলের দাম ঠিক করবে কে? অবশ্যই আপনার কোম্পানি, কারণ মার্কেটে তো কোনো কম্পিটিটরই নেই, দরদামের কোনো সুযোগই নেই। এটাই হলো একচেটিয়া অধিকারের আসল ক্ষমতা। এবার আসি সেই আসল ঘটনায়। 1600 সালের 31শে ডিসেম্বর রানী প্রথম এলিজাবেথ ঠিক এমনই একটা কাগজে সিল মেরে দিল। কোম্পানির নাম গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইন্টু ইস্ট ইন্ডিজ। বাংলায় লন্ডনের বণিকদের কোম্পানি, যারা পূর্ব ভারতে বাণিজ্য করে। পরে এটি সংক্ষেপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত হয়। রানীর দেওয়া ওই রয়্যাল চার্টারে কোম্পানিটিকে যুদ্ধ করার কোনো অধিকার দেওয়া হয়নি, নিজস্ব সৈন্যবাহিনী তৈরির অধিকার দেওয়া হয়নি, আর কোনো দেশ দখল করে শাসন করার অধিকার, সেটা তো প্রশ্নই ওঠে না। তাহলে ওতে কি ছিল? ছিল মাত্র 15 বছরের জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাণিজ্যের একচেটিয়া অধিকার, অর্থাৎ সেই মোনোপলি। আর ছিল কোম্পানি চালানোর জন্য একজন গভর্নর সমেত 24 জনের একটি কমিটি, আজকের দিনের বোর্ড অফ ডিরেক্টরসের মতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর ছিল স্যার থমাস স্মিথ। সেই রয়্যাল চার্টারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল কোম্পানির ভেতরের নিয়মকানুন তারা নিজেরাই বানাতে পারবে, সরকার তাতে হস্তক্ষেপ করবে না। যেমন মাসের পর মাস সমুদ্রে বা ভিনদেশে থাকার সময় কোম্পানির কোনো কর্মচারী যদি চুরিচামারি বা ক্রাইম করে, তবে কোম্পানি নিজেই তাকে শাস্তি দিতে পারবে, এবং সেই শাস্তি হবে কোম্পানির নিয়মে। মানে নিজেদের কর্মীদের কন্ট্রোল করার একটা আইনি পাওয়ার দেওয়া হলো। ব্যাপারটা কেমন আপনাকে বোঝানোর জন্য বলি, বাংলাদেশে তো চুরি করার সাজা হাত কাটা নয়, কিন্তু ধরুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোনো একটি কোম্পানিকে এরকম বিশেষ ক্ষমতা দিয়ে দেওয়া হলো। তারা তাদের নিজস্ব নিয়মে চলবে, আর সেই কোম্পানি আইন করলো কোম্পানির ভেতরে কেউ চুরি করে ধরা পড়লে হাত কাটতে হবে।
বাংলাদেশ সরকার এতে ইন্টারফেয়ার করতে পারবে না, ব্যাপারটা তেমন। ব্যাস, এভাবেই শুরু। স্টার্টিংটা ছিল স্রেফ একটা বণিক সমিতি হিসেবে, যার অস্তিত্ব পুরোপুরি নির্ভর করে রানীর ওই অনুমতিপত্র তথা ফরমানের উপরে। থার্ড আর্ল অব কাম্বারল্যান্ড জর্জ ক্লিফোর্ড এবং তার সাথের আরও 218 জনের সম্মিলিত আবেদনের জবাবে ওই বিখ্যাত রয়্যাল চার্টার জারি করা হয়েছিল। জর্জ ক্লিফোর্ড ছিল রানীর দরবারের অত্যন্ত ক্ষমতাধর একজন লর্ড। এখানে কোনো বিরাট ষড়যন্ত্র ছিল না, স্রেফ একদল ব্যবসায়ী তদবির আর একটি রাজকীয় সই। এ থেকেই জন্ম ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবার একটি স্বাভাবিক প্রশ্ন নিজেকে করুন তো, রানী এই অনুমতি কেন দিয়েছিল? তার নিজের কি লাভ? খুবই ইন্টারেস্টিং বিষয়, কারণ এই জিনিসটা বর্তমান বাস্তবতার সাথেও মিলিয়ে নিতে পারবেন। ওই রাজকীয় ফরমান কোনো উপহার ছিল না, ওটা ছিল একটা পিওর লেনদেন বা ট্রানজ্যাকশন। রাজা রানীর দরকার কাঁচা টাকা, আর কোম্পানির দরকার বাণিজ্যের অনুমতি, মনোপলি। প্রতিবার যখন রয়্যাল চার্টার রিভিউ বা নবায়ন করার সময় আসতো, তখন দুই পক্ষের মধ্যে রীতিমতো দামাদামি হতো। প্রমাণ, 1698 সালে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিদ্বন্দ্বী আরেকটি কোম্পানির কাছ থেকে 20 লক্ষ পাউন্ড ধার নিল, আর বিনিময়ে তাদের হাতে তুলে দিল বাণিজ্যের নতুন সনদ। মানে হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকারে অন্য একটি কোম্পানি ভাগ বসালো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো এ তো মহা বিপদ, অনেক কাঠখড় পোড়ালো তারা। পরে 1709 সালে এই দুই কোম্পানি মার্জ করে বা এক হয়ে যায়, আর একসাথে মিলে ব্রিটিশ সাম্রাজ্যকে তারা ধার দিল 32 লক্ষ পাউন্ড। হিসাবটা বুঝলেন এবার? বোঝাই যাচ্ছে রাজারানীর আশেপাশে থাকা বহু সরকারি হর্তাকর্তা তথা হালামলের ভাষায় আমলাদের ফায়দা হতো এতে। আমলারা দেখবেন আজও খুব পছন্দ করে বেসরকারি কোম্পানির উপরে সরকারি হস্তক্ষেপ করতে, আর এমনটি করলে লেনদেন তো হবেই, লেনদেন মানেই তো ফায়দা। সে যুগে ইংল্যান্ড থেকে ভারতে একটা জাহাজ আসা মানে বিশাল খরচ। জাহাজ তৈরি, নাবিকের বেতন, 1 বছরের খাবার দাবার, আর ভারতে এসে কেনাকাটার জন্য জাহাজ ভর্তি সোনা এবং রূপা। এত ইনভেস্টমেন্ট কোনো একজনের সাধ্যে কুলাতো না। তাহলে উপায় কি? উপায় হলো অনেকে মিলে চাঁদা দাও, কেউ বেশি কেউ কম দেবে। জাহাজ যখন মালামাল সাথে নিয়ে ফিরে আসবে, তখন মালামাল বিক্রি করে যা লাভ হবে তা ভাগ হবে। যে যত বেশি চাঁদা দিয়েছিল সে তত বেশি ভাগ পাবে। ব্যাস, ওই চাঁদার রসিদই হলো শেয়ার, আর বছর শেষে লাভের যে অংশ হাতে আসে তার নাম ডিভিডেন্ড। কিন্তু আসল সমস্যাটা কোথায় ছিল জানেন? শুরুর দিকে ওই চাঁদা তোলা হতো প্রতিটি বাণিজ্য যাত্রার জন্য আলাদা আলাদা করে। জাহাজ ফিরলো, মাল বিক্রি হলো, হিসাব চুকলো, আর সাথে সাথে সমিতি ভেঙে গেল। পরের যাত্রার জন্য আবার নতুন করে চাঁদা তোলা। এই ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্ল্যানিং করা কিন্তু অসম্ভব। কোম্পানি দুর্গ বানাতে পারে না, স্থায়ী কর্মী রাখতে পারে না, এমনকি কোনো বছর ব্যবসা খারাপ হলে ক্ষতি সামাল দিতেও পারে না। তারপর এলো 1657 সাল। নিয়মটা চেঞ্জ হলো। বলা হলো এবার থেকে চাঁদার টাকা প্রতি যাত্রার শেষে আর ফেরত যাবে না, টাকাটা কোম্পানির ভেতরে স্থায়ীভাবে থেকে যাবে। ফাইন্যান্সের ভাষায় এর নাম পার্মানেন্ট জয়েন্ট স্টক। পলাশী যুদ্ধের 100 বছর আগে 1657 সালের এই নতুন নিয়ম অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক এই দিন থেকেই কোম্পানিটা আর এক ট্রিপের সমিতি টাইপ রইল না, সে হয়ে গেল একটা চলমান প্রতিষ্ঠান। এখন সে স্থায়ী কর্মী রাখতে পারে, দুর্গ বানাতে পারে, নেক্সট 10 বছরের বিজনেস প্ল্যানিংও করতে পারে। কোম্পানির মালিক কিন্তু হাজার হাজার শেয়ার হোল্ডার। যাদের কাছে শেয়ার আছে তাদের সবাইকে নিয়ে হতো একটি বড় সভা। এই সভায় শেয়ার হোল্ডাররা ভোট দিয়ে বেছে নিত 24 জনের একটি পরিচালনা পর্ষদ, মানে কার্যনির্বাহী কমিটি। এবার এদের ভোটের নিয়মটি শুনুন। যার কাছে 500 পাউন্ডের শেয়ার আছে তার ভোট একটা, আবার যার কাছে 5000 পাউন্ডের শেয়ার আছে তারও একটা ভোট। এখন আপনি যদি ওই আমলের বড়লোক হইতেন, আপনার মাথায় কি আসবে? আমার শেয়ার বেশি, তাহলে আমার ক্ষমতা বেশি নয় কেন? এটা তো কোনোভাবেই মানা যায় না। তাহলে উপায় কি? উপায় হলো শেয়ার ভেঙে ফেলো। বিষয়টি ক্লিয়ার করি, খেয়াল করে শুনুন। ধরুন আপনার কাছে 1000 পাউন্ডের শেয়ার আছে, আপনি সেটাকে ভেঙে 500 পাউন্ডের 2টো শেয়ার করলেন। তারপর একটা টুকরা নিজের কাছে রাখলেন, আর একটা লিখে দিলেন বিশ্বস্ত লোকের নামে, হোক পরিবারের কেউ অথবা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা কর্মচারী। আপনার কন্ট্রোলে এসে গেল কিন্তু এখন 2টা ভোট। ঠিক এই তরিকায় কথার কথা, যার হাতে কোম্পানির 2,50,000 শেয়ার আছে সে 500 ভাগ করতে পারবে এবং 500 ভোট নিজের পক্ষে নিতে পারবে। এরপর ভোট শেষ হলে সব শেয়ার আবার নিজের করে নেবে। 1767 সালে এই কারচুপি ঠেকাতে আইন হলো।
নিয়ম করা হলো ভোট দিতে হলে শেয়ারটা অন্তত 6 মাস আগে কিনে রাখতে হবে, অর্থাৎ ন্যূনতম 6 মাসের শেয়ার হোল্ডার হতে হবে ভোট দিতে হলে। ব্যাস, ভোটের আগের দিন রাতে শেয়ার ভেঙে রাতারাতি নিজের পক্ষে ভোটিং পাওয়ার বাড়ানো এবার বন্ধ। 1773 সালে নিয়ম আবার চেঞ্জ হয়। এবার বলা হলো বেশি শেয়ার মানে বেশি ভোট, তবে সেটা সর্বোচ্চ 4টির বেশি ভোট একজন শেয়ার হোল্ডার দিতে পারবে না। শেয়ার হোল্ডাররা ভোট দিয়ে নির্বাচিত করত 24 জন পরিচালক। এরপর পরিচালকেরা নিজেদের মধ্য থেকে বেছে নিত কোম্পানির চেয়ারম্যান। আপনার মনে হতে পারে শুরুতে তো বলেছিলাম গভর্নর, ওই সেই রয়্যাল ফার্মানে ছিল গভর্নর, চেয়ারম্যান আসলো কিভাবে? আসলে সময়ের সাথে সাথে লন্ডনে কোম্পানির প্রধানকে বলা শুরু হলো চেয়ারম্যান, আর গভর্নর উপাধিটা ভারতে পাঠানো কোম্পানির বড় হর্তাকর্তাদের দেয়া হলো। চেয়ারম্যান পদ ছিল মাত্র 1 বছরের জন্য। ঠিক এই জন্যই এই কোম্পানির কোনো সুনির্দিষ্ট মালিক বা সিইও ছিল না। যাই হোক, তো যুদ্ধ করার বা সৈন্য রাখার ক্ষমতা কিভাবে পেল? স্টার্টিংটা ছিল একদম সাদামাটা। কোম্পানির গুদামে মালামাল থাকে, সিন্ধুকে টাকা থাকে, পাহারা তো লাগবেই, তাই দরকার ছিল কয়েকজন প্রহরী। এটুকু যে কোনো ব্যবসায়ীরই দরকার। এভাবেই গড়ে উঠল পাহারাদার বাহিনী। 1661 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নতুন একটি ফরমানে কোম্পানিকে দিল দুর্গ বানানোর অধিকার, আর সেই সাথে খ্রিস্টান নয় এমন রাজাদের সাথে যুদ্ধ বা শান্তি চুক্তির অধিকার। এরপর 1687 সালের সনদে রাজা দ্বিতীয় জেমস দিল আরও ভয়ঙ্কর ক্ষমতা, প্রাইভেট মিলিটারি তৈরির অধিকার। ভাবতে পারেন একটি কোম্পানিকে ইংল্যান্ডের রাজা রানীরা কীভাবে ধীরে ধীরে একটি রাষ্ট্রীয় রূপ দিচ্ছিল। আর এই আইনি ক্ষমতা পেয়েই কোম্পানি কী করলো জানেন? 1686 সালে সরাসরি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে বসল। তবে সে সময় মুঘল সাম্রাজ্য ছিল পৃথিবীর অন্যতম ধনী এবং শক্তিশালী, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকটা বন্দর এবং কয়েকটা গুদামওয়ালা বিদেশি বণিক দল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি আর মুঘলদের সাথে তখন পারে? শোচনীয় পরাজয় হলো তাদের। নাক্ষত দিয়ে, ক্ষমা চেয়ে আর বিশাল জরিমানা দিয়ে তবে তাদের রক্ষা হলো। কিন্তু মোড় ঘুরে গেল 1740-এর দশকে দক্ষিণ ভারতে। সেখানে ফরাসিরা নতুন একটা জিনিস দেখিয়ে দিল। তারা দেখালো অল্প কিছু ইউরোপীয় কায়দায় প্রশিক্ষিত সৈন্য এবং কামান থাকলে স্থানীয় রাজাদের ভেতরকার ইন্টারনাল যুদ্ধে যে কোনো পক্ষের হয়ে কন্ট্রিবিউট করা যায়, নির্ণায়কের ভূমিকা নেওয়া যায়। আর যে রাজাকে সাপোর্ট দিচ্ছে সে যদি ক্ষমতা পেয়ে যায়, পুরস্কার তো আছেই। মানে হলো সৈন্য এখন শুধু পাহারা দেওয়ার জন্য না, সৈন্য এখন একটি রাজনৈতিক হাতিয়ার। ইংরেজরা ঠিক এই মডেলটি নকল করল। আমরা অনেকেই মনে করি সেই লাল কোট পরা হাজার হাজার ব্রিটিশ সৈন্য বুঝি ব্রিটেন থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসে যুদ্ধ করেছে, কিন্তু রিয়েলিটি সম্পূর্ণ আলাদা। কোম্পানির সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল বেতনভোগী ইন্ডিয়ান সৈন্য, যাদের বলা হতো সিপাহী। আর অফিসার পদগুলো সেগুলো ছিল একচেটিয়া ইংরেজদের জন্য সংরক্ষিত। এবার নিজেকে একটি প্রশ্ন করুন, ইংল্যান্ডের সাধারণ মানুষ এই কোম্পানির শেয়ার কিনতো কেন? শুধু কি বছর শেষে লাভের ভাগের আশায়? না, ঠিক এখানেই লুকিয়ে আছে এই কোম্পানির হিডেন গেম। একবার ভাবুন তো, ওই যে 24 জন পরিচালক নির্বাচিত হলো, তারা আসলে কি করত? তারা ঠিক করত কোম্পানির হয়ে ভারতে কাকে কাকে পাঠানো হবে। সামান্য কেরানি থেকে শুরু করে সেনা অফিসার, এমনকি ডাক্তার, ইচ অ্যান্ড এভরি নিয়োগ তাদের হাত দিয়েই হতো। সে যুগে একজন ইংরেজের কাছে ভারতে যাওয়া মানেই হলো কয়েক বছরের মধ্যে বস্তাভর্তি টাকা কামিয়ে রাতারাতি বড়লোক হওয়া। এবার পুরো হিসাবটি একটু মেলান। ধরুন আপনি একজন ইংরেজ, আপনি যদি কোম্পানির শেয়ার কেনেন, তার মানে আপনি পরিচালক নির্বাচনে ভোট দিতে পারবেন। আর আপনি যাকে ভোট দিয়ে ডিরেক্টর বানাবেন, তার কাছে গিয়ে আপনি খুব সহজেই একটা সুপারিশ করতে পারবেন, ভাই আমার ভাগ্নেটাকে একটা চাকরি দিয়ে দিন। তার মানে কি দাঁড়ালো? শেয়ার কেনা মানে শুধু লাভের আশায় বিনিয়োগ করা নয়, শেয়ার কেনা মানে হলো তদবির করার ক্ষমতা পাওয়া। ইংরেজিতে এই সিস্টেমকে বলে প্যাট্রোনেজ, আর বাংলায় আমরা এই জিনিসটাকে খুব ভালো করেই চিনি, সুপারিশ, তদবির কিংবা মামা চাচার লিঙ্ক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ভারতীয় উপমহাদেশে আসতো কারা? উত্তর হলো 16 থেকে 18 বছরের কম বয়সী ছেলেপেলেই বেশি। কোনো পরীক্ষা নেই, কোনো প্রশিক্ষণ নেই, কোনো ডিগ্রি নেই, শুধু একজন পরিচালকের সুপারিশ, একটা চুক্তিতে সই আর একটা জাহাজের টিকিট। ব্যাস, কোম্পানির চাকরিতে ঢুকতে হতো সবচেয়ে নিচের ধাপে, পদের নাম রাইটার। এদের কাজ ছিল সারাদিন লেখা, চিঠি লেখা, গুদামের খতিয়ান লেখা, নগদের হিসাব রাখা, আর কাপড়ের গার্ড প্যাক হওয়ার সময় স্রেফ পাশে দাঁড়িয়ে থাকা। এরপর অভিজ্ঞতা বাড়লে ধাপে ধাপে প্রমোশন, প্রথমে ফ্যাক্টর, তারপরে জুনিয়র মার্চেন্ট এবং শেষে সিনিয়র মার্চেন্ট। এই মার্চেন্ট কিন্তু একটি পদমর্যাদা,
ঠিক আমাদের দেশের সরকারি চাকরির গ্রেডের মতো। একজন সিনিয়র মার্চেন্টকে বসিয়ে দেয়া হতে পারে খাজনা আদায়ে, কিংবা বিচারকের আসনে, কিংবা নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি হিসেবে। মানে পদমর্যাদা দেখে বলা যেত লোকটি কত বছর ধরে চাকরিতে আছে। এবার একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এদের বেতন ছিল অনেক কম, এতটাই কম যে ওই বেতনে ভারতে টিকে থাকা অনেক কঠিন ছিল। কিন্তু আমি যে শুরুতে বলেছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি অনেক লুক্রেটিভ, ভারতে আসা মানেই বড়লোক হয়ে যাওয়া, হ্যাঁ সেটাও ঠিক। রহস্যটা বলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের একটা স্পেশাল অনুমতি দেয়া ছিল। বলা ছিল এশিয়ার ভিতরে তারা চাইলে নিজেরা ব্যক্তিগত ব্যবসা করতে পারবে, সাইড বিজনেস, অর্থাৎ কোম্পানির চাকরিও করবে, সাথে নিজে যদি কোনো ব্যবসা বা ধান্দা করতে শুরু করে সেটাও করতে পারবে। তাদের মোটা টাকা আসতো এসব সাইড বিজনেস থেকে। ব্যাপারটা একটু এভাবে বলি, কোম্পানি কার্যত তার কর্মচারীদের বলতেছে, আমি তোমাকে সামান্য বেতন দেব ঠিকই, কিন্তু তোমাকে এমন একটি চেয়ারে বসাবো যেখান থেকে তুমি নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবা। মানে হলো তাদের প্রমোশনের সিঁড়িটা আসলে বেতন বাড়ার সিঁড়ি ছিল না, ওটা ছিল একটা লুক্রেটিভ চেয়ার পাওয়ার লাইন। আমাদের দেশে দেখবেন একই চাকরি, একই বেতন, একই গ্রেড, কিন্তু তারপরও কোনো পদ লুক্রেটিভ, আবার কোনো পদ পানিশমেন্ট পোস্টিং, বেতন কিন্তু একই। তাহলে একই পদমর্যাদার চাকরি, একটা লুক্রেটিভ এবং অন্যটি কম লুক্রেটিভ হয় কিভাবে? উত্তর আপনি জানেন, সুতরাং আমি এখানে ভেঙে বলবো না। 1757 সালের আগে এই সিস্টেমে খুব একটা সমস্যা ছিল না, কারণ কোম্পানির কর্মচারীরা তখন অন্য 10 জন সাধারণ ব্যবসায়ীর মতোই বাজারে পাল্লা দিত। কিন্তু সমস্যা শুরু হলো যখন তাদের হাতে একচেটিয়া ক্ষমতা চলে গেল, অর্থাৎ 1757 সালের সেই পলাশী যুদ্ধের পর। খুব সহজ একটা উদাহরণ দেই, ধরুন আপনার এলাকায় একজন ফলমূল ব্যবসায়ী আছে। কাল যদি তাকেই আপনার এলাকার পুলিশ বা ম্যাজিস্ট্রেট বানিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? সে কি আর সৎভাবে ব্যবসা করবে? সে তো তার পুলিশি ক্ষমতা খাটিয়ে বাকি সব ফলের দোকানের ব্যবসা বন্ধ করে দেবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অবস্থা হলো ঠিক তেমনই। যে লোক নিজে ব্যবসা করে সেই লোকটাই পলাশী যুদ্ধের পর হয়ে গেল বিচারক, পুলিশ, আবার তার হাতেই সেনাবাহিনী। ইংরেজিতে একেই বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। আর এই সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল আজকের গল্পের মূল চরিত্র, রবার্ট ক্লাইভ। 1743 সাল, 18 বছর বয়সে রাইটার পদে চাকরি পেল রবার্ট ক্লাইভ। তিনি 1743 সালে ইংল্যান্ড থেকে রওনা দিল, গন্তব্য ভারতের মাদ্রাজ। কিন্তু তার জাহাজ পড়ল ঝড়ের কবলে, ক্ষতিগ্রস্ত হলো এবং এজন্য বাধ্য হয়ে ব্রাজিলের একটি বন্দরে প্রায় 9 মাস থেমে রইল মেরামতের জন্য। প্রশ্ন হলো ব্রাজিল কেন? ভুলে যাবেন না, সে সময় জাহাজ আসতো সেই ভাস্কো দা গামার রুট ধরে, আজকের দক্ষিণ আফ্রিকার সামনে দিয়ে ঘুরে আটলান্টিক মহাসাগরে ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এজন্য জাহাজ চলে যায় ব্রাজিলে। যাই হোক, জাহাজ মেরামত করে এরপর মাদ্রাজ বা চেন্নাইয়ে পৌঁছাতে পৌঁছাতে 1744 সালের মাঝামাঝি সময় হয়ে গেল। মাদ্রাজে রবার্ট ক্লাইভ সেই বোরিং কেরানির কাজ করত, চিঠি লিখত, খতিয়ান, চালান এসব বানাতো। দেখুন, আমরা ইতিহাস পড়ি খুব সাদামাটাভাবে, কিন্তু ইতিহাস তো এত সাদামাটা না। ভারতীয় উপমহাদেশের মাটি দখলের আগে ইংরেজ, ডাচ, পর্তুগিজ, ফরাসিরা নিজেরা যুদ্ধ করেছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগরে। এদের নিজেদের ভেতরে ছিল তুমুল প্রতিযোগিতা। 1746 সালে ফরাসিরা এসে মাদ্রাজ দখল করে নিল, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা লাটে উঠল। আর ঠিক তখন 1747 সালে ক্লাইভ একটা অদ্ভুত কাজ করলো। সে নিজে থেকেই চেয়ে নিল কোম্পানির সেনাবাহিনীর একেবারে সবচেয়ে নিচু অফিসারের পদ। এখানে একটা জিনিস পরিষ্কার করা খুব জরুরি, তখন ভারতে মূলত 2 ধরনের ব্রিটিশ সেনা ছিল। একদিকে ছিল কোম্পানির পোষা প্রাইভেট সেনা বা ভাড়াটে সৈন্য, অর্থাৎ কোম্পানির সেনাবাহিনী, আর অন্যদিকে ছিল ব্রিটিশ সরকারের পাঠানো সরকারি সেনা। আপনার প্রশ্ন জাগতে পারে, ব্রিটিশ রাজার সরকারি সেনা ভারতে ঢুকলো কিভাবে? উত্তর হলো, ওই সময় দক্ষিণ ভারতে ব্রিটিশদের সবচেয়ে বড় রাইভাল ছিল ফরাসিরা। ফরাসিরা তাদের দেশ থেকে সরকারি সেনা এনে ব্রিটিশদের ঘাঁটিগুলো দখল করা শুরু করে। ফরাসিদের এই সরকারি সেনাকে ঠেকাতেই ব্রিটিশ রাজাও বাধ্য হয়ে তার নিজের সেনাবাহিনী পাঠায় ভারতে থাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাঁচাতে। এখন প্রশ্ন হলো, স্থানীয় রাজারা বা মুঘল সম্রাট এসব অ্যালাউ করলো কেন? উত্তর হলো, ঘরে যদি বিবাদ থাকে বাইরের মানুষ তো সুযোগ নেবেই। স্থানীয় রাজারা এটা অ্যালাউ করেছিল কারণ তারা নিজেরাই তখন ক্ষমতার লোভে নিজেদের ভেতরে মারামারি করতেছিল। তারা নিজেরাই ব্রিটিশ এবং ফরাসিদের কাছে গিয়ে সামরিক সাহায্য চাচ্ছিল। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বড় কোনো যুদ্ধ হতো, তখন কোম্পানির প্রাইভেট আর্মি এবং ইংল্যান্ডের রাজার সরকারি সেনা একসাথে যুদ্ধ করত। রবার্ট ক্লাইভ প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাইভেট মিলিটারিতে যোগ দিল। এরপর সে কিছুদিনের জন্য ইংল্যান্ডে ফিরে যায়।
1755 সালে ক্লাইভ আবার ভারতে ফিরে এলো। কোম্পানির প্রাইভেট সেনাবাহিনীতে তিনি ছিলেন ক্যাপ্টেন। কিন্তু লন্ডনে কোম্পানির ডিরেক্টররা ব্রিটিশ সরকারের কাছে রীতিমতো তদবির করে ক্লাইভের জন্য সরকারি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বা লিউটেন্যান্ট কর্নেল যেটাই বলেন সেই পদটি আদায় করে নিল। জাস্ট একবার চিন্তা করে দেখুন, একটা প্রাইভেট কোম্পানি ব্রিটিশ রাজার কাছে দরখাস্ত করতেছে যাতে তাদের কর্মচারীকে একটা সরকারি র্যাঙ্ক বা উপাধি দেওয়া হয়। কিন্তু কিসের জন্য? কারণ হলো যুদ্ধের মাঠে রাজার সরকারি সেনা অফিসাররা কোম্পানির প্রাইভেট অফিসারদের পাত্তাই দিত না। তাদের কথা ছিল, আমরা সরকারি সেনা হয়ে কোনো প্রাইভেট কোম্পানির দারোয়ানদের অর্ডার শুনবো কেন? এখন ক্লাইভকে যেহেতু বড় কোনো অভিযানের কথা মাথায় নিয়েই আবার ভারতীয় উপমহাদেশে পাঠানো হচ্ছে, তাই তার আন্ডারে যাতে সরকারি আর্মি অফিসাররা বাধ্য হয়ে কাজ করে, কোনো ইগো না দেখায়, সেজন্যই এই কাজটি করা হয়েছিল। এবার আপনাদের আরও একটা মজার হিসাব দেই। সে যুগে লন্ডন থেকে এশিয়াতে একটা জাহাজ পৌঁছাতে কত সময় লাগতো জানেন? 6 মাস থেকে 1 বছর। 1770-এর দশকে সরাসরি জার্নিতে গড়ে প্রায় 160 দিন লাগতো। পরে জাহাজের তলায় তামার পাত লাগানোর পর সেটা একটু কমে নেমে এলো 120 দিন। তার উপর জাহাজ ছাড়ার একটা সুনির্দিষ্ট মৌসুম ছিল, নভেম্বর থেকে মে। বাতাসের গতিপথ মেনেই জাহাজ চালাতে হতো। আফটার অল সে সময় তো পালতলা জাহাজ, সুতরাং ওই মৌসুম মিস করলে আবার অপেক্ষা করতে হইতো মাসের পর মাস। এবার একটু প্র্যাকটিক্যাল হিসাব করেন। লন্ডন থেকে একটা প্রশ্ন পাঠিয়ে সেটার উত্তর ফেরত পেতে সময় লাগতো অন্তত 1.5 থেকে 2 বছর। এর মানে কি দাঁড়ালো? লন্ডনে পরিচালকেরা হয়তো একটা নির্দেশ লিখে পাঠালেন, সেই চিঠি যখন কলকাতায় পৌঁছালো দেখা গেল তখন সেই পরিস্থিতিটাই আর নেই। ঘটনা ঘটে গেছে, যুদ্ধ হয়ে গেছে, চুক্তি সই হয়ে গেছে। সুতরাং লন্ডন কখনোই ভবিষ্যৎ কন্ট্রোল করতে পারতো না। লন্ডন শুধু অতীতে ঘটা ঘটনার বিচার করত, হয় প্রশংসা করবে না হয় তিরস্কার। শাস্তি হলে কারো পদোন্নতি আটকে যেত অথবা তাকে দেশে ফেরত নিয়ে যাওয়া হতো, আর খুব বেশি বড় অন্যায় করলে বরখাস্ত করা হতো। কিন্তু এই সব কিছুই হতো ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে। আর ভারতীয় উপমহাদেশের ভেতরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক কাঠামো কেমন ছিল জানেন? কোম্পানির তখন 3টি আলাদা আঞ্চলিক সদর দপ্তর ছিল, বাংলা, মাদ্রাজ এবং বম্বেতে। এগুলোকে বলা হতো প্রেসিডেন্সি। প্রত্যেকটার বস আলাদা, বাজেট আলাদা, সেনাবাহিনীও আলাদা। তারা নিজেরাও নিজেদের ভেতরে কম্পিট করত। প্রেসিডেন্সিগুলোর মাথা ছিল একজন গভর্নর, কিন্তু তিনি যে একেবারে সর্বেসর্বা ছিল তা কিন্তু না। তিনি ছিল একটা কাউন্সিলের বা একটা কমিটির সভাপতি। সিদ্ধান্ত হতো ভোটে, সংখ্যাগরিষ্ঠের মতে। আর যুদ্ধ বা কূটনীতির মতো জরুরি বিষয়গুলো সামাল দিতে তৈরি হয়েছিল একটি ছোট্ট কিন্তু ক্ষমতাধর দল, যাকে বলা হতো সিলেক্ট কমিটি। এবার এই পুরো কাঠামোটা মাথায় রেখে পলাশির সময়কার ঘটনাগুলো দেখি। 1757 সালে ক্লাইভের পরিচয় একজন লেফটেন্যান্ট কর্নেল। ক্লাইভের মূল পোস্টিং কোম্পানির মাদ্রাজ হেডকোয়ার্টারে। 1756 সালে বাংলা, বিহার, উড়িষ্যার মহান নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম বা কলকাতা দুর্গ দখল করে নেয়। তখন খবর পেয়ে কলকাতা পুনরুদ্ধারের জন্য মাদ্রাজ প্রেসিডেন্সি ক্লাইভকে বাংলায় পাঠায়। 1757 সালের শুরুর দিকে রবার্ট ক্লাইভ ফোর্ট উইলিয়াম উদ্ধার করে, আর এর ঠিক কয়েক মাস পরেই ঘটে পলাশির যুদ্ধ। কলকাতার উইলিয়াম দুর্গ পুনরুদ্ধারের পর ফোর্ট উইলিয়ামের কর্তারা পরিস্থিতি সামলাতে যে সিলেক্ট কমিটি তৈরি করেছিল, ক্লাইভকে সেই কমিটির একজন সদস্য করা হয়। নবাবের সাথে চিঠি চালাচালের দায়িত্ব তাকে দিয়েছিল এই কমিটি। ক্লাইভ কিন্তু তখনও টেকনিক্যালি মাদ্রাজ হেডকোয়ার্টারের অধীনে। বাংলায় তিনি এসেছিল স্রেফ মাদ্রাজের দেয়া একটা মিশন বাস্তবায়ন করতে। পলাশি যুদ্ধ জয়ের পরেই যে ব্রিটেন পুরো ভারতীয় উপমহাদেশের শাসক হয়ে গিয়েছিল, ব্যাপারটা মোটেও কিন্তু তেমন না। পুরো ভারতের শাসক হতে তাদের লেগেছিল আরও প্রায় 100 বছর। ইংরেজরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট জয় করেছিল প্রধানত ইন্ডিয়ান সৈন্য ও টাকা দিয়ে, মাছের তেলে মাছ ভেজে। এবার আসি কোম্পানির বিজনেস মডেলে। আগের মডেলটা খুব সহজ ছিল। লন্ডন থেকে আসতো সোনা এবং রূপা, বিশেষ করে রূপা। সেই রূপা দিয়ে ভারত থেকে কেনা হতো সুতি কাপড়, রেশম এবং মসলিন। এছাড়াও কেনা হতো মশলা, চা, নীল এবং বারুদ বানানোর প্রধান কাঁচামাল সলপিটার বা সোরা। এইসব দামি মালামাল লন্ডনে নিয়ে গিয়ে নিলামে বিক্রি করা হতো, আর সেই লাভ শেয়ার হোল্ডাররা ভাগাভাগি করে নিত। কিন্তু লন্ডন থেকে সোনা এবং রূপা কেন আসতো? কারণ ইউরোপের কাছে তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিক্রি করার মতো বা দেয়ার মতো তেমন কিছুই ছিল না। সুতরাং সোনা এবং রূপাই ভরসা। কিন্তু পলাশি যুদ্ধ জয়ের পরে বাংলার খাজনা আদায়ের অধিকার বা দেওয়ানি তাদের হাতে চলে যায়। ব্যাস, তখন পুরো হিসাবটাই উল্টে গেল। এখন আর লন্ডন থেকে রূপা আনার কোনো দরকারই পড়ল না। এখন ভারতীয়দের করের টাকা দিয়েই ভারতের পণ্য কেনা যায়। আর সেই কেনাকাটাকে কোম্পানি তাদের খাতায় কী নামে লিখত জানেন? ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগ। বাস্তবে এটা ছিল স্থানীয় করের টাকায় স্থানীয় মাল কিনে বিদেশে বেচা।
গবেষকেরা বলেন 1790 থেকে 1800 সাল পর্যন্ত উপমহাদেশের মানুষের খাজনার টাকার বেশিরভাগই গিলে খেত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনী। ব্যাপারটা খেয়াল করুন, ক্ষমতা পেয়ে কোম্পানি কিন্তু আর্থিকভাবে সবল না হয়ে দুর্বল হয়ে পড়ল। অদ্ভুত ব্যাপার না? কোম্পানি দুর্বল হয়েছিল তাদের সেই প্রাইভেট মিলিটারি পাল্টে গিয়ে। অবাক করা বিষয় হলো, বাংলার খাজনা আদায়ের অধিকার পাওয়ার মাত্র 8 বছরের মাথায় 1773 সালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হাত পাততে হলো খোদ ব্রিটিশ পার্লামেন্টের কাছে সরকারি ঋণের জন্য। যে কোম্পানিকে বাঁচাতে শেষ পর্যন্ত সরকারের টাকা লাগে, বোঝাই যাচ্ছে তাদের অবস্থা ভেতরে ভেতরে তখন ক্ষয়ে গেছে। 19 শতকের শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচাটিয়া অধিকার কেড়ে নেওয়া হলো, প্রথমে ভারতে, পরে চীন থেকে। 1833 সালের পর কোম্পানি ব্যবসাটাই বন্ধ করে দিল। একবার ভাবুন পরিস্থিতি, একটা বাণিজ্যিক কোম্পানি যার আর কোনো ব্যবসা বাণিজ্যই নাই, শুধু আছে শাসন, আছে সেনাবাহিনী এবং আছে শেয়ার হোল্ডার। তারপর 1857 সালে হলো সেই মহাবিদ্রোহ। এরপর হলো 1858 সালের আইন। সেই আইনের ভাষা ছিল লক্ষ্য করার মতো। বলা হলো, কোম্পানি এতদিন ভারতের ক্ষমতা ধরে রেখেছিল মহারানীর পক্ষে আমানত হিসেবে, কিন্তু এবার সকল ভূখণ্ড এবং অধিকার কোম্পানির হাত থেকে চলে যাবে মহারানীর হাতে। কোম্পানির সেনাবাহিনী হয়ে যাবে মহারানী ভিক্টোরিয়ার বাহিনী। ব্রিটিশ সাম্রাজ্য শেষ পর্যন্ত এই কোম্পানিকে বন্ধ করে দেয়নি, ব্রিটিশ সাম্রাজ্য একে দখল করে নিয়েছিল। তো আজ এ পর্যন্তই। পলাশী যুদ্ধে মীর জাফর তো ছিল জাস্ট একটা পাপেট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মূল ডিলিংসটি করেছিল এক মারোয়ারি ব্যবসায়ী, যার নাম মাহতাব রায়। চিনতে পারেননি তো? না চিনে থাকলে দেখুন পলাশী যুদ্ধের সে আসল গডফাদারের কাহিনী। লিঙ্ক পাবেন এখানে। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে সাপোর্ট দিবেন। ধন্যবাদ।